সো প্রোটিন বাড়তে বাড়তে যতটা না ভিসকোসিটি বাড়ানো যায়, একটা সেলের পরিমাণ বাড়লে ভিসকোসিটি তার থেকে কয়েক গুণ বাড়ে। কারণ প্রোটিন সে একটা কেমিক্যাল, আর একটা সেল কনস্টিটিউট করে এই ধরনেরই অনেকগুলো প্রোটিন। বাট প্লাজমা ভলিউম রিস্টোর হলেও তার যে সেলুলার কম্পোনেন্ট, এটার তো একটাই মাত্র জায়গা, সেটা হলো রেড বোন ম্যারো। তার নর্মাল ব্লাড ভলিউম ঠিক থাকে, বাট তার আস্তে আস্তে অ্যানিমিয়া ডেভেলপ করা শুরু করে। তার কারণ ওই যে রেটে ভলিউম রিপ্লেসমেন্ট হলো, সেই রেটে সেলটা কম্পেনসেশন হয় না। সো এটা আমরা বুঝতে পারবো যেটা একটা কম্পেনসেশন হচ্ছে। দিস ইজ কম্পেনসেটরি অ্যানিমিয়া। সো ফার্স্ট চ্যাপ্টার হিমোডাইনামিক্স অ্যান্ড হেমাটোলজি। আমরা শুরু করছি কিছু এসবিএ দিয়ে, রাইট? সো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন প্রাইমারি হিমোস্ট্যাসিস। সো আমরা হিমোস্ট্যাসিসের 4টা স্টেপ সাধারণত বলি। যে ফার্স্ট স্টেপটা হয় ভেসোকনস্ট্রিকশন, জাস্ট ট্রানজিয়েন্ট ভেসোস্পাজম। যে এন্ডোথেলিয়াম যখন ইনজিওর্ড হয়, আমরা জানি যে নর্মাল একটা এন্ডোথেলিয়াম কাজ করে অ্যান্টি থ্রম্বোটিক হিসেবে, বাট ওয়েন এন্ডোথেলিয়াম ইনজিওর্ড হয় তখন তার নেচারটা চেঞ্জ হয়ে যায় অ্যাজ প্রোথ্রম্বোটিক, এবং সেখান থেকে স্পেসিফিক্যালি সেরোটোনিন রিলিজ হয়। সেরোটোনিনটা তখন ভেসোস্পাজম করে, এবং এই ভেসোস্পাজমটা দিয়ে শুরু হয়, কারণ ভেসোস্পাজম হওয়ার সাথে সাথে ওখানে বাদবাকি যে ব্লাডের কম্পোনেন্টগুলো ওগুলো অ্যারেস্ট হয়। তার মধ্যে পার্টিকুলারলি ফার্স্ট আমাদের ইম্পর্টেন্ট প্লেটলেট। সো অ্যারেস্ট হওয়ার পরে প্লেটলেট প্লাক ফরমেশন, দেন ক্লটিং ফ্যাক্টর, দেন ফাইনালি ওখানে ফিব্রিনোলাইসিস। সো ফার্স্ট স্টেপ অবভিয়াসলি vasoconstriction. Which clotting factor is stabilized by von Willebrand factor? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। von Willebrand ডিজিজ আমরা জানি যে এটা মোস্ট কমন ইনহেরিটেড ব্লাড ডিসঅর্ডার, কোয়াগুলোপ্যাথি। মোস্ট কমন ইনহেরিটেড যত মানে কনজেনিটাল যত ব্লিডিং ডিসঅর্ডার আছে, তার মধ্যে কমনেস্ট হলো von Willebrand ফ্যাক্টর, এবং অটোজোমাল ডমিনেন্ট একটা। সো von Willebrand ফ্যাক্টর এটা ব্লাডে থাকে, তার মূলত দুটো কাজ। একটা হলো সে প্লেটলেটকে এগ্রিগেশনে হেল্প করে। সেকেন্ড ওয়ান, সে ফ্যাক্টর 8, যেটা এই ফ্যাক্টর 8টা খুবই ছোট একটা প্রোটিন, এই ফ্যাক্টর 8কে বাইন্ড করে রাখে। যখন von Willebrand ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়, তখনই দেখা যায় ফ্যাক্টর 8টা কিডনির মাধ্যমে চলে যায় বা বের হয়ে চলে যায়। তখন আমরা এই প্লেটলেট অ্যাডিশনের সমস্যা প্লাস ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি দুটোই পাই। সো প্লেটলেট প্রবলেম হওয়া মানে ব্লিডিং টাইম বাড়ে, ফ্যাক্টরের প্রবলেম মানে ক্লটিং টাইম বাড়ে। দ্যাট ইজ ওয়াই von Willebrand ফ্যাক্টর ডেফিসিয়েন্সিতে বা von Willebrand ডিজিজে আমরা ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম দুটোই বেড়ে যায়। A patient with prolonged PT but normal APTT likely has a deficiency of. Okay, so prothrombin time এবং APTT এই দুটো খুব বেসিক কোয়াগুলেশন স্ক্রিনিং। প্রথ্রম্বিন টাইম এরা মূলত এক্সট্রিনসিক পাথওয়ে এবং কমন পাথওয়ে, ওয়ারেজ APTT এরা মূলত ইন্ট্রিনসিক পাথওয়ে। সো পিটি প্রলংড, তাহলে আমরা চিন্তা করবো যে এক্সট্রিনসিক পাথওয়ের যে ফ্যাক্টরগুলো কমন পাথওয়ে, অর্থাৎ 2, 7, 9, 10 এই পাথওয়েগুলোর সমস্যা। ওয়ারেজ APTT তারা মূলত ফ্যাক্টর 8, 9 বা ফ্যাক্টর 13, 12, 11 এই ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করে। তো আমরা এখানে খেয়াল করবো 2, 7, 9, 10 এর মধ্যে কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টর 7, রাইট? যে জন্য এই 2, 7, 9, 10 এরা পার্টিকুলারলি ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। আমরা জানি যে এদের ম্যাচুরেশনের জন্য ভিটামিন কে প্রয়োজন হয়, এবং ওই পার্টিকুলার এনজাইমটাকে ইনহিবিট করে ওয়ারফারিন। দ্যাট ইজ ওয়াই ওয়ারফারিন দিলে আমরা তার মনিটরিং হিসেবে পিটি এবং তার সাথে আয়এনআর, ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও পিটি আয়এনআর আমরা মনিটর করতে থাকি। Which of the following is most common inherited thrombophilia? Now, most common inherited thrombophilia, আগেরটা আমরা বলছিলাম যে মোস্ট কমন ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার, তাহলে ব্লিডিং হবে সব থেকে বেশি কমনলি von Willebrand ডিজিজে, আর থ্রম্বোসিস হবে কমনলি, সেটার নাম ফ্যাক্টর 5 লেইডেন মিউটেশন। ওকে, ফ্যাক্টর 5 লেইডেন। ফ্যাক্টর 5 এটা একটা কোয়াগুলেশন ফ্যাক্টর। এই ফ্যাক্টর 5-এ যদি এমন মিউটেশন হয় যে সেই ফ্যাক্টর 5টা বেশি বেশি পরিমাণ কাজ করে, ওকে, নর্মালি সে যতটুকু কাজ করে, যেমন আমরা গ্রেভস ডিজিজের ক্ষেত্রে জানি যে গ্রেভস ডিজিজের ফর্মেশন হয় কি অ্যান্টি টিএইচএস রিসেপ্টর অ্যান্টিবডিজ, তাই না? টিএইচএস রিসেপ্টর অ্যান্টিবডি। সো এই অ্যান্টিবডিটা টিএইচএস রিসেপ্টরের সাথে বাইন্ড করে নর্মাল টিএইচএস যতটুকু স্টিমুলেট করতে পারে থাইরয়েড গ্ল্যান্ডকে, সে তার থেকে 50 to 100 টাইমস স্টিমুলেশন দেয়, এবং এখানে হাইপারথাইরয়েডিজের ফিচারটা আসে। সো ফ্যাক্টর 5-এ মিউটেশনটা এমন হয় যে ফ্যাক্টর 5 নর্মালের থেকে সে বেশি বেশি পরিমাণ কোয়াগুলেশন ফ্যাক্টরটাকে স্টিমুলেট করে দেয়, এবং ফ্যাক্টর 5 ইজ আ পার্ট অফ ইন্ট্রিনসিক সিস্টেম, ইন্ট্রিনসিক মেকানিজম অফ কোয়াগুলেশন সিস্টেম। তারা তখন দেখা যায় বিভিন্ন জায়গাতে থ্রম্বাস ফর্মেশন হয়, স্ট্রোক হচ্ছে, এমআই হচ্ছে, মেসেন্টারিক ইনফ্রাকশন হচ্ছে, ডিপ ভেইন থ্রম্বোসিস হচ্ছে। ওকে, সো ফ্যাক্টর 5 লেইডেন মিউটেশন এটা মোস্ট কমন ইনহেরিটেড থ্রম্বোফিলিয়া। তো আমরা পাশাপাশি তাহলে এই দুটো মাথায় রাখবো যে সব থেকে কমন
congenital bleeding disorder, von Willebrand disease, whereas commonest factor 5 bleeding. Which component of the blood contributes most to its viscosity? আমরা ব্লাডের ভিসকোসিটি, যেমন হাইপার ভিসকোসিটি সিনড্রোম, হাইপার ভিসকোসিটি সিনড্রোমের মধ্যে আমরা বলি যে যখন ব্লাডের ড্রাই ওয়েটটা বেড়ে যায় বা সেলুলার কম্পোনেন্ট বেড়ে যায়, সেলুলার কম্পোনেন্ট মানে হিমাটোক্রিট, হিমাটোক্রিটের মধ্যে সব থেকে বেশি কনস্টিটিউট করে কে? আরবিসি। সো সিম্পলি ভিসকোসিটিতে সব থেকে বেশি কন্ট্রিবিউট করবে আরবিসি। যেমন হাইপার ভিসকোসিটি সিনড্রোম, আচ্ছা প্লাজমা প্রোটিনের রোল আছে, বাট প্লাজমা প্রোটিনের থেকেও আরবিসির পরিমাণ আরো অনেক বেশি। হ্যাঁ, পরিমাণ অনেক বেশি। আর আরবিসি তো এটা প্লাজমা প্রোটিনের থেকে ওয়েট বেশি, কারণ প্রোটিন একটা প্রোটিন, আর একটা সেল মানে তার মধ্যেও তো বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। সো প্রোটিন বাড়তে বাড়তে যতটা না ভিসকোসিটি বাড়ানো যায়, একটা সেলের পরিমাণ বাড়লে ভিসকোসিটি তার থেকে কয়েক গুণ বাড়ে, কারণ প্রোটিন সে একটা কেমিক্যাল, আর একটা সেল কনস্টিটিউট করে এই ধরনেরই অনেকগুলো প্রোটিন মিলে। তো একটা সেলের নেচার সাধারণত মানে স্বাভাবিকভাবেই সেলের আকার, আকৃতি, ভলিউম, এগুলো সবকিছুই প্রোটিনের থেকে অনেক বেশি। প্রোটিন মূলত যেটাতে কন্ট্রিবিউট করে আমরা জানি সেটা হলো কলয়েডাল অসমোটিক প্রেশার, এখানে প্রোটিনের রোলটা সব থেকে বেশি। সো যেমন আমরা হাইপার ভিসকোসিটি সিনড্রোমের মধ্যে আমরা পলিসাইথেমিয়া, এটা একটা, থ্রম্বোসাইটোসিস, মাল্টিপল মায়ালোমা, এগুলোকে আমরা বলি হাইপার ভিসকোসিটি সিনড্রোম। এদের মেইন সমস্যা যেটা, সেটা হলো থ্রম্বোএম্বোলিজম। ব্লাডটা ভারী হয়ে যায়, তার ফ্লোটা কমে যায়, সে বিভিন্ন জায়গায় স্ট্যাসিস করে। হ্যাঁ, এবং স্ট্যাসিসের ফলে আমরা ভার্কোস্ট্রায়াড জানি যে ব্লাডের যখন স্ট্যাসিস হয় তখন থ্রম্বোএম্বোলিজমের রিস্ক বাড়ে। হিমোফিলিয়া এ ইজ আ ডেফিসিয়েন্সি অফ হোয়াট? এটা খুবই আমাদের স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। আমরা জানি যে এটা ক্লাসিক্যাল হিমোফিলিয়া, যেটা ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সির কারণে হয়, আর যেটা ক্রিসমাস ডিজিজ ফ্যাক্টর 9। In disseminated intravascular coagulation, which of the following laboratory findings is expected? So DIC আমরা জানি যে এখানে সাইমালটেনিয়াসলি কোয়াগুলেশন পাথওয়ে এবং ফিব্রিনোলাইটিক পাথওয়ে দুটো সাইমালটেনিয়াসলি অ্যাক্টিভেটেড হয়, সাইমালটেনিয়াস দুটোই কাজ করে। সো একদিকে কোয়াগুলেশনও হচ্ছে, একদিকে সেটা ব্রেকডাউনও হচ্ছে। সো কোয়াগুলেশন হতে থাকলে আলটিমেটলি কি হবে? বিভিন্ন জায়গায় ক্লট ফর্মেশন হবে এবং সেই ক্লট বড় হওয়ার চেষ্টা করবে। ক্লট বড় হতে থাকলে সে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরগুলোকে কনজিউম করবে, ক্লটিং ফ্যাক্টরগুলোকে কনজিউম করা শুরু করবে। সে প্লেটলেট এবং ক্লটিং ফ্যাক্টরগুলোকে কনজিউম করা শুরু করবে যেখানে যেখানে ক্লটিং হবে। আলটিমেটলি প্লেটলেট কমে যাবে মানে ব্লিডিং টাইম বাড়বে, ক্লটিং ফ্যাক্টর কমে যাবে মানে ক্লটিং টাইম বাড়তে থাকবে। হ্যাঁ, ফ্যাক্টর কমছে, এর ফলেই পরবর্তীতে ব্লিডিংটা শুরু হচ্ছে। ক্লটিং, হ্যাঁ এটা হলো ইনিশিয়েটর, ডিআইসির ইনিশিয়েটর এইটা। আমরা ডিআইসির যে কজগুলো চিন্তা করি, যে ডিআইসির মেইন কজগুলো থাকে হলো অবস্ট্রাকটিভ ডেফিসিট, মানে হ্যাঁ হ্যাঁ রাইট, সেপটিক, হ্যাঁ মানে সেপটিক অবর্শন বা অ্যাব্রাসিও প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়াতে খুব একটা কমন হয় না, বা বার্ন, মানে যেগুলোতে খুব সাইটোকাইন স্টর্ম হয়। আমরা এই কথাটা এখন প্রায় ব্যবহার করি না, কোভিড এর পর থেকে, সাইটোকাইন স্টর্ম, এমন হেভি সাইটোকাইন স্টর্ম হয়। তো এরা দেখা যায় ওই যে ইন্টারলিউকিন 1, টিএনএফ আলফা, ম্যাক্রোফেজের ভিতরের যে ফ্যাক্টরগুলো, এদেরকে এত বেশি পরিমাণ অটোনোমাস স্টিমুলেশন হয়ে যায়, ওরা আর কারোর কন্ট্রোলে থাকে না। সো ওরা যখন কন্ট্রোলে থাকে না, তো তারা দেখা যায় এন্ডোথেলিয়ামকে গিয়ে স্টিমুলেট করছেন, ডিজায়ার প্যাটার্ন। কারণ এন্ডোথেলিয়ামকে ইনজুরি করার অর্থ হলো সে আগে ছিল অ্যান্টি থ্রম্বোটিক, এখন সে হয়ে গেল প্রো থ্রম্বোটিক। বিভিন্ন জায়গাতে যখন ডিফিউজ এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, তখন সে বিভিন্ন জায়গায়, হ্যাঁ তখন সে ওই ব্লিডিং না, প্রথমে সে থ্রম্বোসিস ফরমেশনটাকে এনহ্যান্স করে। কিন্তু থ্রম্বোসিসটা এত, মানে এই জন্য বলা হচ্ছে ডিফিউজ ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। নর্মাল আপনি যদি চিন্তা করেন, আচ্ছা একটা ডিপ ভেইন থ্রম্বোসিস, সে হয়তো ফিমোরাল ভেইন বা বড় যে কোনো ভেইনেই হলো, বা পালমোনারি এম্বোলিজম, কত বড়ই বা থ্রম্বাস হতে পারে, বাট লিমিটেড টু সিঙ্গেল সাইট। সেখানে খুব বেশি পরিমাণ ক্লটিং ফ্যাক্টর কনজিউম করা কিন্তু পসিবল না। হয়তো তার ক্লিনিক্যাল ইম্প্যাক্ট অনেক বেশি, বাট ক্লটিং ফ্যাক্টর খুব বেশি কনজিউম করতে পারবে না। বাট যখন সারা শরীরে এরকম হতে পারে যে কয়েক শত জায়গায় ক্লট ফর্মেশন হয়ে গেল, সে আলটিমেটলি বডির সমস্ত ক্লটিং ফ্যাক্টরগুলোকে ইউজ করে ফেললো, তার রেজাল্টেন্ট পরবর্তীতে হবে ডেফিসিয়েন্সি। এবং তখন দেখা যায় সমস্ত অরিফিস দিয়ে, আমরা বলি না যে বডির সমস্ত অরিফিস দিয়ে ব্লিডিং শুরু হয়, তখন এটা আলটিমেটলি, তবে সব ডিআইসি যে একদম এরকম ফার্মিনেন্ট অবস্থায় যাবে এটা কিন্তু না। এটা বডির বিভিন্ন কন্ডিশনের উপর ডিপেন্ড করে, সাইটোকাইন রিলিজ কেমন হলো। যেমন এক কোভিড এর কারণে কেউ মারা যাচ্ছে, আবার কারোর কোনো গায়ে বাতাসই লাগছে না। সো এটা বডির অনেকগুলো মেকানিজমের উপর ডিপেন্ড করে। নট অনলি দ্যাট, ডিআইসি কে আমরা দুটো গ্রুপে আবার ভাগ করি, যে একটা হলো থ্রম্বোসিস প্রিডমিনেন্ট ডিআইসি, আর একটা ব্লিডিং প্রিডমিনেন্ট ডিআইসি। সো থ্রম্বোসিস প্রিডমিনেন্ট ডিআইসিতে আবার লো মলিকুলার ওয়েট হেপারিন ব্যবহার করতে হয়, বাট আপনি ব্লিডিং প্রিডমিনেন্ট ডিআইসিতে তো সেটা ব্যবহার করলে তো রোগী শেষ। সেক্ষেত্রে আমরা আবার ট্রানএক্সামিক অ্যাসিড ব্যবহার করি। সো এটা জাস্ট মানে কমনলি আমরা যদি বলি যে পরীক্ষার পারপাজে ওকে এটা 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 হচ্ছে, বাট দ্য সিনারিও ইজ নট সো সিম্পলিফাইড, ইউ নো।
হ্যাঁ, এটা আমরা ক্লাসিক্যাল সাইন অনেক সময় বলি যে ক্লাসিক্যাল সাইন এটা পাওয়া যায়, বাট আসলে কয় পার্সেন্ট ক্ষেত্রে পাওয়া যায়? ক্লাসিক্যাল সাইন তো খুবই রেয়ার। তো সেখানে এটা এরকম। সো এখানে একদিকে দেখা যাচ্ছে যে ক্লটিং ফ্যাক্টর, প্লেটলেট এরা কমতে থাকবে, অন্যদিকে ফিব্রিনেশন মানে ডিফিব্রিনেশন হতে থাকবে, কারণ ওই এই জন্য এটা আরেকটা নাম ডিফিব্রিনেশন সিনড্রোম বা কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি, বিভিন্ন নামে ডাকা হয়। অন্যদিকে দেখা যায় যে ফিব্রিন ক্লটটা হলো সেটাকে ব্রেক ডাউন করা শুরু করবে, তাহলে ফিব্রিনোজেনের পরিমাণ কমতে থাকবে, প্লেটলেটের পরিমাণ কমতে থাকবে, ক্লটিং ফ্যাক্টরের পরিমাণ কমতে থাকবে, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম বাড়বে, পিটি এপিটিটি সব বাড়বে। অন্যদিকে যেটা হবে, এই যে ডি ডাইমার বা ফিব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট এরা বাড়তে থাকবে ডিউ টু ইনক্রিজ ডিগ্রেডেশন। সো এখানে এটা বলা হচ্ছে প্লেটলেট কাউন্ট ইনক্রিজ, এটা তো ট্রু না। ডিক্রিজ ডি ডাইমার বাড়বে, প্লেটলেট কাউন্ট কমবে, আলটিমেটলি প্রলংড পিটি অ্যান্ড এপিটিটি, যেহেতু সব ধরনের ক্লটিং ফ্যাক্টরই কনজিউম হয়ে যাচ্ছে। সো পিটি এপিটিটি, এক্সট্রিনসিক পাথওয়ে বা ইন্ট্রিনসিক পাথওয়ে দুটোই হ্যাম্পার্ড হচ্ছে, সো তখন পিটি এপিটিটি দুটোই বাড়বে। Which anticoagulant enhances antithrombin 3 activity? So antithrombin 3 কে ডিরেক্ট স্টিমুলেশন দেয়, যেটা তার নাম হেপারিন। আমরা হেপারিনের মেকানিজম জানি সবাই, যে হেপারিন অ্যান্টিথ্রম্বিন 3 কে অ্যাক্টিভেট করে, যার ফলে সে অ্যান্টিথ্রম্বিন, সে থ্রম্বিনকে ইনহিবিট করে। এটা মূলত ক্লাসিক্যাল যে হেপারিন বা আনফ্র্যাকশনেটেড হেপারিন করে এটা। লো মলিকুলার রেট হেপারিন সরাসরি থ্রম্বিন অ্যাক্টিভেটর বা ফ্যাক্টর অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 কে সে স্টিমুলেশন দেয়, বা ওটাকে সে ইনহিবিট করে, সরি এটাকে ইনহিবিট করে। দ্যাট ইজ ওয়াই আনফ্র্যাকশনেটেড হেপারিনকে মনিটর করার জন্য আমরা এপিটিটি ব্যবহার করতে পারি, কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিনকে কিন্তু মনিটর করার সুযোগ নেই।